রাজ্যে একটা বিষয় নিয়ে খুব বিতর্ক চলছে, আর সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের ফুটপাতে এক ভদ্রমহিলা দুধ গরম করছিলেন ছেলের জন্য, তার সন্তানের জন্য। সেখানে গিয়ে বাধা দিয়েছেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তো বটেই, বিভিন্ন মানুষও এটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আজকে এই নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন মোনালিসা সিনহা, সিপিএমের মহিলা সমিতির সম্পাদিকা। বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমি অভিষেক সেনগুপ্ত। আপনাকে আজকে তো আপনি গিয়েছিলেন পার্ক স্ট্রিটে, পরিস্থিতি কী দেখলেন এবং এই ঘটনা আপনাকে, মানে আপনিও তো একজন নারী, আপনাকে কতটা মানে ছুঁয়ে গিয়েছে বা কতটা কষ্ট দিয়েছে এটা? প্রথম যখন ভিডিওটা দেখলাম অসম্ভব যন্ত্রণা হয়েছে। একটা ছোট্ট বাচ্চার জন্য দুধ গরম করা হচ্ছে, আর আমার রাজ্যের একজন মন্ত্রী, যিনি মহিলাও বটে, তিনি গিয়ে যে ভাষায়, যেভাবে যিনি দুধ গরম করছেন তাকে হেনস্থা করলেন, যে ভাষায় কথা বললেন, হতভম্ব হয়ে গেছে। আমরা তো মহিলা সমিতি করি, মহিলাদের নিয়ে আমাদের রাজনীতি, আমাদের কাজ। একজন মন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন, একজন জনপ্রতিনিধি, মাত্র কয়েক মাস আগে নির্বাচিত হয়ে তারা এসেছেন, তিনি এই ধরনের ভাষ্য প্রয়োগ করতে পারেন, এটা আমাদের ধারণার মধ্যে ছিল না। মানে হতভম্ব হয়ে গেছে, হতবাক হয়েছে। ভালোভাবে বলা যেত, বলা তো যেত, একটু ভালোভাবে আর একটু সহানুভূতি নিয়ে কথা বলা যেত না? এটা মায়ের সাথে কথা বলছেন, একজন দিদার সাথে কথা বলছেন, তাহলে একটু সহানুভূতি নিয়ে তাদের এই অবস্থাটা কেন, একটু ভালোভাবে বিচার বিবেচনা করে সহানুভূতি নিয়ে তার সাথে কথা বলুন। যেখানে ওই দুধ গরম করছে বলে মাকে বা তার দিদাকে বলা হচ্ছে বা বলা হলো, তার একটু দূরে গিয়ে আমরা দেখলাম বিজেপির একটা অফিস রয়েছে, সেটাও ফুটপাত দখল করেই আছে। আচ্ছা, সেটা নিয়ে কোনো কথা নেই, সেটা নিয়ে কিছু বললেন না। আসলে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আক্রমণ করছে প্রান্তিক গরিব মানুষকে। সে আপনি বুলডোজার রাজনীতি বলুন, বা আপনি এই মাকে তার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য হেনস্থা করা বলুন, খুব খারাপ যন্ত্রণাদায়ক একটা ঘটনা, যে আমার রাজ্যে দাঁড়িয়ে মানে ভীষণ যন্ত্রণা থেকে আমরা ছুটে গেছি, কোনো রাজনীতির কারণে যাইনি। আজকে একটা যন্ত্রণা থেকে গেছি, কষ্ট হয়েছে দেখি। ওই ভদ্রমহিলা কি বললেন, তার সঙ্গে কি কথা হলো আপনাদের? যে ভদ্রমহিলাকে মূলত হেনস্থা করা হয়েছে, উনি বাচ্চাটির দিদা। আচ্ছা। এবং তার মেয়ে রয়েছে, তার সন্তান, এবং তার দিদাই মূলত দুটি বাচ্চা তাকে হচ্ছে মানুষ করা, দেখাশোনা দিদাই করছেন। আচ্ছা। এবং তার কোনো রকম সহায় সম্বল নেই। শুনলাম অগ্নিমিত্রা পাল একটা বলছেন কোথায় ধাপাই বাড়ির বা কিছু একটা মিথ্যাচার করছেন মন্ত্রী হয়ে, কেন করছেন জানি না। এরকম কিচ্ছু নেই, ওনার কিচ্ছু নেই। ওখানেই হচ্ছে দীর্ঘদিন ধরে ওনাকে থাকতে হচ্ছে বা হয়েছে, ওটাই ওনার জীবন নির্ধারণের জায়গা। এবং অদ্ভুত লাগলো, ওখানে যে সমস্ত দোকানগুলো রয়েছেন বা যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট সহানুভূতিশীল, তাদের কোনো আপত্তি নেই মহিলা ওখানে আছেন বলে বা তারা এভাবে ওখানে জীবন নির্বাহ করছেন বলে। তাহলে একজন মন্ত্রী হয়ে গিয়ে এই ভাষায় কেন কথা বললেন আমরা জানি না। আর একটু অন্যভাবে সতর্ক করা যেত, সতর্ক তো করাই যেত, অন্যভাবে বলা যেত, কিন্তু এইভাবে একজন মাকে, একজন দিদাকে আমরা অবাক। উনি একটা যুক্তি দিয়েছেন যে বিনিয়োগকারীরা যদি দেখেন যে ফুটপাতে এইভাবে ফুটপাত দখল হয়ে রয়েছে এবং পার্ক স্ট্রিটের মতন এত মানে সেই অর্থে জনবহুল এলাকা এবং মানুষের কাছে খুব জনপ্রিয় জায়গা, সেখানে যদি ফুটপাতে এইভাবে দখল হয়ে থাকে, তাহলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন কেন? আপনি এই যুক্তি মানেন? ওই যে বললাম যে তার পাশেই দেখলাম আবার বিজেপির পার্টি অফিস রয়েছে, ওটা দেখলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন তো? আমার প্রশ্ন রইল, ওনার কাছে একটু পারলে পৌঁছে দেবেন প্রশ্নটা। আচ্ছা, আপনার কোথাও কি মনে হচ্ছে যে ধরুন বিজেপি আজকে ধরলে 108 দিন বিজেপির রাজ্যে ক্ষমতায় আসার, এই 108 দিনে আপনার কি কোথাও মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কোথাও না কোথাও বিজেপির মানে আচরণ বদলে গিয়েছে, বিজেপির যে মানে যে ভাষা
তারা ভোটের আগে প্রয়োগ করেছে, ভোটের পরে সে ভাষা বদলে গিয়েছে, কোথাও মনে হয়েছে এটা আপনার? আমরা ভোটের আগে আমরা বলছিলাম বারবার যে বিজেপির চরিত্র তো আলাদা কিছু না, কেন্দ্র তো এতদিন ধরে সরকার চালাচ্ছে বিজেপি, আচরণ কি আলাদা কিছু? কেন্দ্রে সরকার চালাচ্ছে, নীতি তৈরি করছে একটার পর একটা আদানি আম্বানিদের জন্য। সেই নীতি আমার দেশের খেটে খাওয়া মানুষের জন্য হয়নি এতগুলো বছর ধরে। বলেছিলেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ টাকা পৌঁছে দেবেন, কোথায় গেল সেই প্রতিশ্রুতি? ছিল না তো, হয়নি তো। ফলে আমরা বলেছিলাম, মানুষকে আমরা বোঝানোর চেষ্টাও করেছিলাম নির্বাচনের আগে যে মিথ্যে প্রতিশ্রুতি, ভুয়ো প্রতিশ্রুতি, আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে মোদিজি এতদিন ধরে প্রধানমন্ত্রী রয়েছেন, কোন আচ্ছে দিনটা গোটা দেশে নিয়ে আসলেন? ওই টাটা, আম্বানি, রিলায়েন্স এদের সমস্ত সুবিধে পাইয়ে দেওয়ার জন্য যা যা করার উনি করছেন। প্রথমে বিনা পয়সায় সিম দিলেন, তারপরে তার টাকা বাড়িয়ে দিলেন, আমার সরকারি বিএসএনএল উঠে গেল। ফলে এই যে নীতি, সরকারি নীতি, এটা তো পাল্টাবে না, তাদের চরিত্র তো পাল্টাবে না। বিজেপির চরিত্র এবং তৃণমূলের চরিত্র আলাদা কিছু ছিল না। এটা আমরা বিধানসভা নির্বাচনের আগে বারবার বলছি যে বিজেপি এখন যেটা বলছে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, এবং তৃণমূল যা যা করেছে বিজেপি কিন্তু একই পথে হাঁটবে, এদের নীতিটা একই, আলাদা কিছু নেই। আজকে দেখুন নির্বাচনের পরবর্তী সময়ে, আচ্ছা ওরা তো প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল এই যারা তৃণমূলে 15 বছর দুর্নীতি করলো, যারা এত চুরি করলো, তারা সব জেলে ঢুকবে। এই জন্য তো মানুষ তাদেরকে ভোট দিল, বিজেপিকে নিয়ে আসলো ক্ষমতায়। কজন গেল জেলে? এখন সব ভালো তৃণমূল, পাশে নিয়ে তাদের মিটিং করা হচ্ছে, তারা ভালো তৃণমূল হয়ে গেল। তাদের সাথে একসাথে এখন পথ চলতে চাইছে শুভেন্দু অধিকারী, বা শুভেন্দু অধিকারী নিজেও একজন ভালো তৃণমূল, ফলে তার কোনো অসুবিধে হচ্ছে না এই জন্য। এবং আমরা এটাও বলেছিলাম তৃণমূল দলটা পরে উঠে যাবে, হ্যাঁ উঠেই তো যাবে, সবটাই প্রায় বিজেপির সাথে মার্চ করে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম প্রতিশ্রুতি বিজেপি রাখতে পারলো না। দ্বিতীয় প্রতিশ্রুতি দিয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবে। বিধানসভা নির্বাচনের আগে ফর্ম ফিল আপও করানো হলো বিধানসভা নির্বাচনের আগে থেকে। আর আমরা ছবি কি দেখলাম? 13 পাতার ফর্ম ফিল আপ করানোর পরেও অসংখ্য মহিলা আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা, গোটা রাজ্য জুড়ে। এই মহিলারা কারা? যে টাকা পেতে না তো বিক্ষোভ দেখাতেন, পাননি বলেই দেখাচ্ছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিতে পারেননি। এবং টাকা না পেয়ে গাজলে, মালদার গাজলে একজন মহিলা আত্মঘাতী হলেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে। তাহলে এই প্রতিশ্রুতি উনি রাখতে পারলেন না। ওনারা বলেছিলেন অভয়ার বিচার হবে, এখনও হয়নি। আরেকটা 9th আগস্ট আমরা পেরিয়ে এলাম, এখনও অভয়ার বিচার পেল না। যদিও এখনও অভয়ার মা বিজেপিরই এমএলএ, কিন্তু তারপরেও অভয়ার বিচার হয়নি। যদিও এই তিলোত্তমার অভয়ার আন্দোলনটা আমরা গোটা রাজ্যের মানুষ করেছিলাম, ফলে আন্দোলন আমাদের এখনও চলবে। ফলে প্রতিশ্রুতি রাখতে পারেননি। এবং সর্বোপরি যেটা, প্রান্তিক গরিব খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ, এইটা বিজেপির নীতি। এবং সেই নীতি ওরা ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ওরা করছে, খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ। সেই কারণে গরিব মায়েরকে ও ভাষায় কথা বলা যায়। আচ্ছা এই বৈষম্যটা বেড়েছে কেন আমার দেশে? সরকারের নীতির ফলেই তো। আমার দেশে বলুন, রাজ্যে বলুন, একটা শ্রেণীর মানুষ প্রতিদিন বড়লোক হচ্ছেন, হাতে প্রচুর টাকা, আর একটা বড় অংশের আমার দেশের মানুষ টাকা নেই। আমার দেশে এখনও মায়েরা টাকার জন্য সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হন। কার নীতির ফলে, কাদের নীতির ফলে? স্বাধীনতার এতগুলো বছর পরে। তাহলে বিজেপির চরিত্র পাল্টেছে বলবো না। নির্বাচনের আগে তার একটা মুখোশ ছিল, অনেক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষ ভরসা করেছিলেন। এখন মানুষের মোহভঙ্গ হচ্ছে, মানুষ বলছে। আপনারা মানে এই যে জেলায় জেলায় এবার বিভিন্ন জায়গায়, গ্রামে শহরে বা মফস্বলে সর্বত্র যে অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়ার যে বিক্ষোভ চলছে, যেটা কথা বলছেন, সেটা নিয়ে আপনারা কি কোনো বড়সড় আন্দোলনের কথা ভাবছেন? আমাদেরও হচ্ছে তো। আমরা মহিলা সমিতির উদ্যোগে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া, যাওয়া, সেখানে প্রশাসনের কাছে জিজ্ঞেস করা যে কেন পেলেন না। যা যা বলেছিলেন সমস্ত তথ্য পূরণ করেই তো তারা ফর্ম ফিল আপ করলেন, তো তারপরে তারা কেন পাবেন না? ওদের যে ক্রাইটেরিয়া ছিল, দেখা যাচ্ছে সে যোগ্যতা আছে, তারপরেও তারা পাচ্ছেন না। একইভাবে এসআইআরও তাই হয়েছে। ধরুন এসআইআরে প্রায় 63% মহিলাদের নাম বাদ গেছে, ডিলিটেড হয়েছে। তো সেখানেও ওরা যে 12টা ডকুমেন্টের কথা বলেছিল, আমরা দেখতে পাচ্ছি সেই ডকুমেন্টগুলো রয়েছে, তার মধ্যে 4টে, 5টা, 6টা, 7টা
আমরা সার্ভে করেছি মহিলা সমিতির পক্ষ থেকে, আমাদের হাতে তথ্য আছে, প্রমাণ আছে, যে সমস্ত ডকুমেন্ট আছে, তারপরেও তাদের নামটা বাদ গেল কেন? ভাই কিসের জন্য? ফলে অবশ্যই আমরা মহিলা সমিতি এটা নিয়ে আমরা আন্দোলন করছি। আগামী 25শে সেপ্টেম্বর আমরা ইলেকশন কমিশন অফিসের সামনেও আমরা যাব, আমরা অবস্থান করব সারাদিনব্যাপী। এইসব মহিলাদেরকে আমরা নিয়ে আসবো সেখানে, আমরা জানতে চাইবো যে কেন। আর বলুন তো, গ্রাম বাংলায় যে মহিলা রয়েছে সে কলকাতায় এসে ট্রাইব্যুনালে অংশগ্রহণ করবে? সম্ভব? তার নাম বাদ চলে গেছে বলে? গরিব মহিলা, প্রান্তিক মহিলা। আমরা এটাও দাবি করেছি, নিজের অঞ্চলে ট্রাইব্যুনাল করাতে হবে মহিলাদের জন্য। আচ্ছা, পৌরসভা, পঞ্চায়েত, সেখানে ট্রাইব্যুনাল করতে হবে। আচ্ছা, যে অগ্নিমিত্রা পাল যবে থেকে দায়িত্বে পেয়েছেন, মানে নিজের বিভাগের দায়িত্ব যবে থেকে পেয়েছেন, তবে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে তাকে নিয়ে বিতর্ক হচ্ছে। মানে কখনো তিনি এমন কিছু মন্তব্য করছেন যেটা তার একটা রিয়াকশন তৈরি হচ্ছে, প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এটা কি অনভিজ্ঞতার কারণ? মানে কি মনে হয় আপনার? অনভিজ্ঞতার কারণ আমি বললাম যে এটা আসলে বিজেপির চরিত্র, এটা বিজেপির চরিত্র। অগ্নিমিত্রা পাল যেটা করছে এটাই আসলে বিজেপির চরিত্র, বিজেপির রাজনীতি। বিজেপির রাজনীতি গরিব মানুষকে আক্রমণ করো, গরিব মানুষের বিরুদ্ধে হচ্ছে প্রায় যুদ্ধ ঘোষণা করো, সেটাই করছে, সেটাই করছে। সাধারণ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, নাহলে বন্যা পরিদর্শনে গিয়ে কারোর কবিতা আসে, ওই অবস্থা, মানুষ ভেসে যাচ্ছে, মানুষের যন্ত্রণায় রয়েছেন, তখন ওনার গান আসছে, কবিতা আসছে, এ তো সেই ইতিহাসে নিরোর কথা মনে পড়ে গিয়ে। এটাই বিজেপির চরিত্র আসলে। একটা বিষয় একটু আপনার কাছে জানার আছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে এই অবস্থানের কারণেই জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে মহুয়া মৈত্রের ওপর 14ই আগস্ট একটা অভিযোগ করেছিলেন যে তাকে তার এলাকার সার্কিট হাউস থেকে তাকে বার করে দেওয়া হয়, বিক্ষোভ করা হয়েছিল। দুদিন পর, মানে আপনারা বোধহয় 16ই আগস্ট একটা বিবৃতি জারি করেছিলেন মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে। হঠাৎ করে তৃণমূলের পাশে কেন? না না, ব্যাপারটি তৃণমূলের পাশে নয়। মহুয়া মৈত্র একজন সাংসদ, তাকে এরকমভাবে হেনস্থার শিকার হতে হলো আমার রাজ্যে দাঁড়িয়ে, একজন সাংসদকে। এবং কখন আমরা যখন স্বাধীনতা দিবস উদযাপন করছি, বিজেপি যখন অনেক বড় বড় কথা বলছে, এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে, তাহলে একজন মহিলা সাংসদ, তার যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমার রাজ্যের সাধারণ মহিলাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের প্রশ্নটা এখানে ছিল। হ্যাঁ, মহুয়া মৈত্রের সাথে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা বলেছি মতপার্থক্য আছে। কিন্তু মতপার্থক্য আছে বলেই একজন মহিলাকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে, একজন প্রায় সবাই পুরুষ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে, এবং মাঝরাতে তাকে সার্কিট হাউস ছাড়ার জন্য চাপ তৈরি করা তার উপর, এটা করা যায় নাকি? আমাদের কিন্তু বক্তব্য ছিল সেটা, এটা কোনো তৃণমূলের পাশে দাঁড়ানো নয়। আর আমাদের বক্তব্য ছিল গত 15 বছর, সেই 15 বছরে আমরা দেখেছি মহিলাদের ওপর এভাবে আক্রমণ হতে তৃণমূলের সরকার করেছে। আমাদের দেবলীনা হেমব্রম, আমাদের জাহানারা খান, বিধানসভার অভ্যন্তরে তাদের ওপরই আক্রমণ হয়েছে, আমরা দেখেছি সেটা। কিন্তু ওনারা তো বলেছিলেন 15 বছরে যা হয়েছে সবটা আমরা পাল্টে দেব, বদলে দেব, অন্য একটা সমাজ। এই প্রতিশ্রুতি, অনেক স্বপ্ন দেখিয়ে তারা ক্ষমতায় এলেন, তারাও তাহলে আজকে একই কাজ করছেন। ওনাদের আশা 108 দিন ক্ষমতায় আসে, এর মধ্যে প্রায় ধরুন 70-এর কাছাকাছি নারী নির্যাতনের ঘটনা ঘটে, 70-টির কাছাকাছি। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? ফলে আমাদের বক্তব্য ছিল সেখানে, এটা কোনো তৃণমূল, বিজেপি, মানে আজকে যদি কোনো বিজেপির মহিলার প্রতিও আক্রমণ হতো তাহলেও আমরা প্রতিবাদ করতাম। কারণ প্রশ্নটা তৃণমূল, বিজেপি, কে কোন রাজনৈতিক দল বিলং করছে সেটার জন্য নয়। প্রশ্নটা হচ্ছে আমার রাজ্যের একজন মহিলা, তার নিরাপত্তাটা কোথায়? একজন সাংসদের নিরাপত্তা নেই, সাধারণ মহিলাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের এই জায়গা থেকে আমরা মহুয়া মৈত্রের ওপরে আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। এখানে কোনো আলাদা করে কোনো রাজনৈতিক দলের পাশে দাঁড়ানো নয়। এই রাজ্যের মহিলারা নিরাপদ নয়, সেই প্রশ্নে আমরা সোচ্চার হয়েছিলাম, আমাদের সংগঠন সোচ্চার হয়েছিল। মাইকটা তলের দিকে, হ্যাঁ, মানে কিছুই না, শোনা যাবে না আর কি। তো কিন্তু সুপ্রিম কোর্টে যে মহুয়া মৈত্র চেয়েছিলেন যে এটা তাড়াতাড়ি একটা শুনানি হোক, সুপ্রিম কোর্টে তিনি মুভ করেছিলেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই বিষয় নিয়ে এখনই তারা মানে এখনই শুনানির দিকে যাচ্ছেন না, বা এখনই এই ব্যাপারটা নিয়ে মানে তাড়াতাড়ি নিষ্পত্তির দিকে যাচ্ছেন না। তো কোথাও কি আপনার মনে হচ্ছে যে
মহামৈত্রর ঘটনা এবং একাধিক রাজ্যের একাধিক ঘটনা, এগুলো কোথাও কি আপনাদের এটা মনে হচ্ছে যে মহিলারা এ রাজ্যে আবার কোথাও না কোথাও একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই। দেখুন, এমনিতে বিজেপির চরিত্র মহিলাদেরকে খুব ভালো রাখবে বিজেপির নীতি এমনটা নয়। এটা আমরা নির্বাচনের আগে থেকেই বলছিলাম, আমরা কেন্দ্রেও দেখেছি। এটা মনুবাদ যে কথা বলে গেছে তাতে বিশ্বাস করে, আর মনুবাদ মহিলাদেরকে সবসময় নিচে দেখে, পশুদের সাথে তুলনা করে, সেই মনুবাদকে এরা বিশ্বাস করে। ফলে তাদের চোখে মহিলারা খুব ভালো থাকবে এমনটা কোনোদিনই হবে না। যে কারণেই আমরা কেন্দ্রেও তখন দেখেছি যে কুস্তিগির মহিলা, তিনি হচ্ছেন বিজেপির মন্ত্রী, তার দ্বারা নিগৃহীতা হচ্ছেন, তার জন্য প্রতিবাদ করছেন, কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, উপরন্তু তাকেই হেনস্থার শিকার হতে হচ্ছে। আমরা দেখেছি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় যেভাবে বিলকিস বানু সহ বিভিন্ন ঘটনা, মনীষা বাল্মীকি, অজস্র ঘটনা ঘটেছে যেখানে কিন্তু অপরাধের কোনো বিচার হয়নি, এবং সেখানে জাত পাত ধর্ম এগুলো দেখা হয়েছে। এবং এটাও বলা হয়েছে উচ্চ শ্রেণীর যারা পুরুষ, তারা নিচু শ্রেণীর মহিলাদের উপর অত্যাচার করতে পারে, তাতে কোনো দোষ নেই। ফলে এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। বিজেপির এটাই চরিত্র। ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যেও একই চরিত্র দেখব, বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ফলে মহিলাদের কথা, মুখে অনেক কথা ওরা কেন্দ্রেও বলেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও, অনেক কিছু, কিন্তু তারপরেও মহিলারা প্রতিদিন হচ্ছে আমরা দেখছিলাম ডিপ্রাইভ হচ্ছেন, প্রতিদিন মহিলারাই বেশি করে শোষণের শিকার হচ্ছেন। আদিবাসী মহিলা, প্রান্তিক মহিলা, এই সংখ্যাটা বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখছি, একই ছবি দেখছি, আলাদা কিছু নয়। এই পরিস্থিতি মানে রাজ্য যেখানে ধীরে ধীরে আপনাদের যদি অ্যাঙ্গেল থেকে ভাবতে হয় তাহলে উত্তাল হচ্ছে, ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ হচ্ছে, 100 দিন পার করার পরে বিজেপিকে নেওয়া যাচ্ছে না, এরকম নানান বক্তব্য বিভিন্ন স্তর থেকে উঠে আসছে। এই পরিস্থিতিতে আপনাদের তরফ থেকে আরও একটা জিনিস তুলে ধরা হচ্ছে যে বামেদের দিকে ভরসার দিশাটা ঘুরে যাচ্ছে। তো যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের পরবর্তী স্টেপগুলো কী কী? মানে আমি একদম মহিলা সমিতি অ্যাঙ্গেল থেকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমাদের একটাই কাজ এই সময় দাঁড়িয়ে, মানুষের উপর যে শোষণ আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা। আমরা সেই কাজটাই করছি। যে সাধারণ মানুষ আমাদের হাত ধরতে চাইছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সে সহায়তার হাতটা আমরা বাড়িয়ে দিতে চাইছি। তাদের আন্দোলন সংগ্রামে তাদের শরিক হচ্ছি, এবং অবশ্যই এই আন্দোলন আমরা চালিয়ে যাব। কারণ যা বিজেপির সরকার বলেছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে, কোনোটাই তো করতে পারছে না। এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে মানুষের ওপর, গরিব মানুষের ওপর শোষণ বাড়ছে, বিশেষত মহিলাদের ওপর যে শোষণ বাড়ছে, ধরুন আপনি যদি খেয়াল করেন এই সময় দাঁড়িয়ে, হ্যাঁ মানে গত 15 বছর ধরেই শুরু হয়েছে, কিন্তু এখনও আমাদের গোটা রাজ্যে নারী পাচার এবং শিশু পাচার, কন্যা শিশু পাচার বাড়ছে, কিন্তু সংখ্যাটা বাড়ছে। আচ্ছা। ফলে এই যেটা পরিস্থিতি দাঁড়াচ্ছে, মহিলারা নিরাপদ নয়, প্রান্তিক মানুষ, তার হাতে কাজ নেই, যারা বলেছিল হাতে কাজ দেবে তারাই আজকে হকার উচ্ছেদ করছে। এখানে অনেক মহিলা হকার আছে, মাথার উপর ছাদ কেড়ে নেওয়া হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে। ধরুন ওই জ্যোতি কলোনি নর্থ ক্যালকাটায়, সেখানেও আমরা তাই দেখছি। মানে সেই বস্তিতেও অনেক মহিলা আছেন, অনেক মানুষ আছেন, সেটাও হচ্ছে যেভাবে বিজেপি উচ্ছেদ করতে চাইছে। এবং বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াইয়ে আছি, এবং আগামী দিনেও হচ্ছে থাকবে। এবং যারা মনে করছে অনেক রকম আইন আনছে, তো এখন গুন্ডা দমন আইন করে ভাবছে আমাদের কণ্ঠরোধ করে দেবে, এত সহজ নয়। লায়েক আলীকে ওরা জেলে ভরেছিল কেন? লায়েক আলী একটা 9 বছরের মেয়ে, তাকে কেন ওরকম নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেই নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়েছিল। এটার অপরাধ ছিল। এটা লায়েক আলী আজকে জেলে, লায়েক আলী জেলে থাকতে পারে, কিন্তু অসংখ্য মানুষ কিন্তু প্রতিবাদে থেকেছে। ধরুন বারুইপুরের ঘটনায় আমার এবং সুজনদার বিরুদ্ধে এফআইআর করা হলো, কেন করা হলো আমরা জানি না, কিন্তু করা হলো।
আপনারা যদি মনে করে থাকে যে আমাদেরকে এরকম ভয় দেখিয়ে চাপ তৈরি করে আমাদের আন্দোলনের পথ থেকে সরিয়ে দেবে, এতটা সহজ নয়। অন্তত বামপন্থীদের জেলের ভয় দেখিয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে, মিথ্যে মামলার ভয় দেখিয়ে আন্দোলনের রাস্তা থেকে সরানো যায় না। আমরা আসছি আগামী দিনেও। কোথাও কি এটা মনে হচ্ছে যে এই এই যে আগ্রাসন, এই যে চাপ তৈরি করা, এই পুরো প্রসেসটার একমাত্র বিরোধী এই মুহূর্তে বামেরাই, আর অন্য কেউ সেই অর্থে নেই? মানুষ তো তাই ভাবছে, মানুষও তাই বলছে। আছে কোথায় তৃণমূল দলটা? এটা আমরা বলছিলাম ও নির্বাচনের আগে বারবার, তৃণমূল দলটা কোথায়? সে তো প্রায় উঠে গেছে। যেটুকু আছে সে তো বিজেপির সাথে মার্চ করেছে, বললাম ভালো তৃণমূল, তো এখন ভালো তৃণমূল হয়ে গেছে। একই সাথে বিধানসভায় নীতি তৈরি করছে, আইন তৈরি করছে। ওই সামনে পৌরসভা নির্বাচন আছে, দেখবেন এরকম আরও অনেক ভালো তৃণমূল বিজেপির হয়তো ক্যান্ডিডেটও হবে। মানে সব চলবে আর কি। মানে আমরা এটা জানতাম, আমরা মানুষকে এটা বোঝানোরও চেষ্টা করেছিলাম, মানুষ তখন বুঝতে পারিনি। আসলে তো সব জাত, ধর্ম, ভাষা এসব নিয়ে, ধরুন বিধানসভা নির্বাচনের আগে যেভাবে হিন্দু মুসলমান বলে রাজনীতির আঙিনাটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো, রাজনীতির ন্যারেটিভটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো, আসলে এটা তো বিষয় ছিল না। বিষয়টা তো ছিল পিছনে আসলে অর্থনীতির বিষয়, বিষয়টা ছিল নীতির বিষয়। ওরা জাত ধর্মকে সামনে এনেছে, ঠিক কথা, কারণ এটা করে মানুষকে ভাগ করাটা সহজ হয়েছে, ভোট কাটতে সুবিধে হয়েছে। কিন্তু আসল জায়গাটা ছিল নীতির বিষয়। এটা আমরা বারবার বলেছিলাম, তখন মানুষকে বোঝাতে পারিনি। এখন মানুষ নিজেরাই বুঝতে পারছে, নিজেরাই বলছে না, নিজেরাই বলছে। এবং লক্ষ্য করে দেখুন না, যাদবপুর ইউনিভার্সিটিতে কীভাবে মানে ক্যাম্পাসের অভ্যন্তরে ঢুকে, মানে তিনি যাদবপুরের বিধায়িকা, যাদবপুর ইউনিভার্সিটিটা যাদবপুর অ্যাসেম্বলির মধ্যে পড়ছেও না, সেখানে গিয়ে মাঝরা থিয়েটার ঢুকে উনি গুন্ডাগিরি করছেন। এবং ঘটনাচক্রে 3 জন বিধায়িকা কিন্তু বিজেপির খুব চর্চায় আছেন, অগ্নিমিত্রা পাল, ওদিকে সর্বরী মুখার্জি, আর এদিকে পাপিয়া অধিকারী। হ্যাঁ, কিন্তু আমার একটাই কথা বলা হয়, মানে ওনাদের 3 জনের ক্ষেত্রে, 3 জনই মহিলা। আচ্ছা, এই যে মহিলাদের উপর এত আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নেই কেন ওনাদের মধ্যে? যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, এটা নিয়ে কোনো কিছু বলছেন না ওনারা? মানে এটা আমার একটু প্রশ্ন ওনাদের কাছে, যে একটু যদি দয়া করে বলেন, আপনারাও তো 3 জন মহিলা, তাহলে এই ঘটনাগুলো তো ঘটে চলেছে, আপনারা কিছু বলছেন না কেন? ঠিক আছে, আমাদের আজকে মোনালিসা সিনহা বোঝালেন এই মুহূর্তে রাজ্যের কি পরিস্থিতি এবং বামেরা কি ভাবছে, কোন পথে এগোনোর ভাবনা চিন্তা তাদের চলছে। আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।